ভোট কাটবে, আর কিছু না। তুমি কিছু ভোট পাবে, এবার তোমার পার্সেন্টেজ দেখবে যে আমার পার্সেন্টেজ এত আমি পেয়েছি, এবার আগামী দিনে তোমার লক্ষ্য থাকবে যে আরো সেটাকে বাড়ানো, সেটা আলাদা কথা। কিন্তু মিরাক্কেল যে কিছু বলছো, মিরাক্কেল কিছু দেখলাম হবে না না, হবে হবে হবে, আমি যতটুকু ধারণা হবে। আমি তারপরে আমি তোমাকে বলিস না, আমি বলছি যে আমাদের দলের একদমই শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে এটা নির্দেশ, এটা আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে কথা বলিনি। আমি তোমার সাথে আমার ইচ্ছে কথা যখন বলি, ভালো মন্দ বলি, মাস্টার ভালো আছে এটা ওটা এইসব, কিন্তু পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত, বিভিন্ন আরো সমস্যায় পড়ে আছো, বা আমি কথাই বলি ফারুকের সাথে একটা জায়গায় গন্ডগোল, বিভিন্ন যে তোমার সমস্যা আছে, এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা, টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায়, সেটা তোমার শ্বশুর বাড়ি হলে আরো ভালো, একদম গোপন জায়গা আছে, তো সেইটা একবার জাস্ট 10 মিনিট 15 মিনিট একটা বসো। আমি বলছি, তারপরে শোনো তোমার না, মতামত না হয়, তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, না হবে, কোনো অসুবিধা নেই। বসলে ফায়দা হবে না। আমি বুঝলে মনসুরদা, আমি তোমাকে কি বলি, না শোনো না, না। আমি বলছি কারোর সাথে কেউ বুঝলে কেউ তো কাউকে খুন করে দিবেনি, না বা বুঝলে না না না, যে তাকে মেরে সেটা দেবে, এরকম সেটা ব্যাপারটা না। কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, ধরো ধরো আমি আমি তুমি বুঝলি, আমি আমি যেটা বলবো বিশ্বাসঘাতক তোমাকে হতে মেনে পারবো নিতে না, হবে, না কোনো আমি ব্যাপার নেই। বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, না বিশ্বাসঘাতক, কিন্তু বিশ্বাসঘাতক দল এই কথা মুহূর্তে না। প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব না নিয়ে না, বলছি, তুমি তো আমি দায়িত্ব ইসলাম নেওয়ার নিয়ে যে আছে, চলি, আমি কোরআন হাদিস নিয়ে তুমি চলি। তো ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে কাজে লাগাবে, অসুবিধা কি আছে? না তুমি তো না না তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে, না 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 এবং তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 এখানে তো তুমি দল চেঞ্জ করে তোমার কেউ কিছু করে নিতে পারবে এরকম তো ব্যাপার নেই। না না না, তা ওটা না তো। আরে না, পয়সা টয়সা ও তোমার যে বিরাট মানে দেশ আছে কোনো বলো, দেখলাম। বিষয় নিয়ে আমি ভাবি না। আমি এই কারণে যে না, আমি একটা নিষ্ঠার সাথে চলার চেষ্টা করি। আমি যে না তুমি নিষ্ঠার সাথে চলো এটা জানি, তুমি অনেক অন্যায়ের প্রতিবাদ, আমাদের এখানে ঈদগাহে যে দরবারটা হয়েছিল সেটা আমরা বিভিন্ন জায়গায়, তুমি হয়তো জানো নি, আমরা তোমার হয়ে সাপোর্ট করেছি, যে না যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে, যে যেটাকে ভুল ব্যাখ্যা করুক। মানে আমি তোমার শ্বশুর বাড়িতে শোনার পর প্রথমে যখন এই ব্যাপারটা হলো, অন্য কি কারণে তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তোমার শ্বশুর খুলে ব্যাপারটা বললো, তখন আমি আবার দ্বিতীয় ব্যক্তিকে বললাম যে না এই ব্যাপারটা এরকম ভাবে হয়েছে, লোক ভুল বুঝছে বোঝাচ্ছে। তো যাই হোক, যেটা সঠিক সে সঠিক বলতে হবে। আমি এটা বলছি যে তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমিও চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার্স যেমন আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে না হয়, নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে, সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে, বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কোন কত উঁচুতে চলে যাবে, না ওই না পার্টি না তোমার না নিচে না পড়ে না, থাকবে। আমি 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 মনসুরদা, আমি যেটা বুঝিয়ে বলি, তুমি সব বলছো, সবই আমার কাছে খবর ছিল, সবই আছে, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, আমার সাহস মানে তুমি আমার সিনিয়র টিচার, আমি তোমার অনেক জুনিয়র। এবার আমি তোমাকে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি। আমি অনেক ক্ষতি হয়েছে, তুমি আমার আমি তো বলছি শ্বশুরকে জিজ্ঞেস তুমি করবে। যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা যত টাকা ক্ষতি হয়েছে, এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত হবে। না, আমি সবই বুঝি, আমি সমাধান বলছি হওয়ার তো। আশ্বাসের কোনো ব্যাপার নেই। যেমন আ- আ- যেমন আমি বলি নিখিলের বেটা বাপ্পা বেটাকে যখন আমরা পার্টিতে নেই, তাকে যে আশ্বাস দিয়া নিয়েছি না, তাকে ট্রান্সফার করে সেই দিন অর্ডার করে, শুক্রবার অর্ডার করে শনিবারে জয়েন করিয়েছি পার্টিতে। তো অতএব তোমার সঙ্গে আশ্বাসের কোনো ব্যাপার নেই, তোমার যে যে শর্ত থাকবে, তোমার যা যা দাবি থাকবে, সব পূরণ হওয়ার পর তুমি সিদ্ধান্ত নেবে। না না, আমার কোনো দাবি নেই, আমার একটাই দাবি, আমি এমনি স্বাভাবিকভাবে থাকি, এছাড়া অন্য কিছু না মনসুরদা, বুঝলে। আমি বিশেষ করে আচ্ছা হোক, তুমি সে হলে তুমি আমি একটা তুমি একটা বলো না, বিষয় আমি নিয়ে আল্লাহর বলবো, কাছে কি ওই জবাব দিনে দেবো? রাত্রে। আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আমি আমি না, আল্লাহর কাছে তুমি মুসলিমদের জন্য লড়াই করছো, তো মুসলিমরা যাতে নিরাপত্তায় থাকে,
হ্যাঁ, তার জন্য তো তুমি লড়াই করছো। তুমি লড়াই যখন করছি দেখবে আমি 90% এটাই। আমি শুধু মুসলিমদের হ্যাঁ, নয়, বরং মুসলিম হিন্দু 95% সকলে মুসলিম যখন, নিরাপদে থাকবে, সেই জন্য আমি লড়াই করছি, বুঝলেন, এই না কারণে। অবশ্যই, এবার 95% মুসলিম যখন একদিকে, 5% মুসলিম ডিস্টার্ব হবে, সেটা তোমার দ্বারা যদি 5% আরো যুক্ত হয়, তাহলে সব মুসলিম তো একজোট হয়ে হইতে পারবে আর শক্তি বাড়বে। না না না, ওটা নয়, ওটা নয়। আমি তোমাকে যেটা বুঝিয়ে বলি, আমরা যেটা নিয়ে চলি সেটা হলো কোরআন হাদিস নিয়ে চলি। এবার আমি আমার অ্যানালাইসিস এবং কোরআন হাদিস দিয়ে যা বুঝিয়ে আমি দেখেছি যে আমি কোনো দল কাউকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা কি, আমি আমারটা নিয়ে চলি, এবার তুমি তোমারটা নিয়ে চলো, না বুঝলে না, ভাই। তুমি যেটা প্রথমে বললে যে তৃণমূলটা যে মানে বিজেপি কে সরাবে, তৃণমূল আরো হিন্দুত্ববাদী, এটাই আমিও একমত। আমি 100% একমত। এই কারণে একমত, আমরা তো দলে আছি, আমরা জানি যে হিন্দু লোককে কিভাবে গুরুত্ব দেওয়া হয়, মুসলিমদেরকে মানে নিয়ে সেই আছে আছে এরকম একটা ব্যাপার। তো সে জায়গায় আমাদের রাগ গোসা যাই হোক না কেন, তবু বিজেপির বিরুদ্ধে যখন লড়াই, যখন বিজেপির বিরুদ্ধে না থাকবে লড়াই, অন্য কারোর বিরুদ্ধে থাকবে, তখন কিন্তু মুসলিম ভেঙে যাবে। তো সেই যে মুসলিমদের নেতৃত্ব হিসেবে তুমি যে দাবিটা করছো, সেই দাবিটা তোমার সমস্ত মুসলিম লিডার সহ তোমার সমস্ত টিম নিয়ে তুমি তো দরবার করবে। তুমি তো একা একা চলে যাচ্ছ না যে বিশ্বাসঘাতকতা করেছি আমি এমএলএ হয়ে গেছি, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এ পার্টি না ও পার্টি, সে পার্টি না সে পার্টি, এরকম ব্যাপারটা না। তুমি তো সবার সঙ্গে আলোচনা করে করবে এই পরিস্থিতি আমাদেরকে বাঁচতে হলে এইরকম একটা রাস্তা তৈরি করতে হবে, না আর না, তোমার জায়গাটা তো অন্য জায়গায় তৈরি হয়ে যাবে। আমি কি বন্যা সেফ, আমি ও জায়গার জন্যে আমি তোমাকে বলি, শোনো না বন্ধুদা, বুঝলা, একবারে অসুবিধা নেই। আচ্ছা আমি একটা কথা বলিস না, একটা গোপন জায়গায় আবার বুসার কোন চিন্তাধারা হোক, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে বুসার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি, সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। তুমি যেখানে বলবে, যে সময় বলবে, কোনো জায়গায় কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, সেটা আমি করতে পারি, সেটা আমি করতে পারি, সেটা। সেইটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে যে কোনো একটা জায়গা, না না, কাল হবে না, কাল আমি চলে যাব মেখলিগঞ্জে, জলসা করতে চলে যাবো, বুঝলেছো, দক্ষিণ চব্বিশ আচ্ছা পরগনা। হোক, আচ্ছা কাল হোক, আচ্ছা, হ্যাঁ। পরশু দিন হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে, আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক, এইটা একটা করে দাও তুমি সেটিংটা। সেটা আমি করবো, ঠিক আছে। তুমি কালকে ঘুরে এসো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কত চেষ্টা দর্শক, দুজনের মধ্যে তো কথাটা হলো। একজন হচ্ছেন মনসুর, যে নামটা উঠে এসছে, আর একজন হচ্ছেন মিরাজ বলতে সবে মিরাজ খান, যার ছবি এখানে দেখছেন এই ব্যক্তি। ইনি নন্দীগ্রামে আইএসএফের প্রার্থী। তো ওনাকে ভাঙানোর চেষ্টাটা হচ্ছিল। টিএমসির এই নেতা, যার নাম মনসুর বলে যেটা শুনলেন, যেটা আমি খবর পেলাম, এই মনসুর সাহেব উনি আবার একজন প্রাইমারি টিচার এবং দলের মানে টিএমসির অঞ্চল সভাপতি। শামসাবাদ বলে একটি অঞ্চল রয়েছে নন্দীগ্রামে, সেখানকার। ইনিও টিচার, দুজনেই টিচার। তো টিচার যেহেতু একটা যোগাযোগ আছে, একই সার্কেলে ওনারা চাকরি করেন, মানে প্রাইমারি, যেটা মানে জেনেছি আর কি। তো সেই হিসেবে যোগাযোগ আছে। এমনি এলাকার লোক তো যোগাযোগ অন্যভাবেও আছে। তো যেহেতু উনি আইএসএফ করছেন, প্রার্থী হয়েছেন, এখন দল নির্দেশ দিয়েছে মনসুর সাহেবকে যে ওনাকে ভাঙাতে হবে। যেহেতু সার্কেলের টিচার ব্যাপার আছে, তো ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, যা বুঝতে পারলাম, যে ওনাকে যদি ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে আনা যায়, ওনার যা সব সঙ্গী সাথী আছেন সকলকে নিয়ে এলে খুবই ভালো হবে। তো সেই রকম একটা চেষ্টা বললেন না, উপর মহল থেকে মানে অভিষেক ব্যানার্জিদের তরফ থেকে নিশ্চয়ই সেটা আমরা ধরবো। কারণ নন্দীগ্রামে এখন যাই হোক, সবটাই বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির সৌজন্যে। তিনি সেবাশ্রয় করেছেন, তার জন্যে এতগুলো সমবায় সমিতিতে জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় করেছেন, তার জন্য অমুক জায়গায় তমক হয়েছে।
দেখছেন না যা কিছু হচ্ছে অভিষেকের সুনাম। তো ফলে এটাও একটা আর কি কিছু চেষ্টা হয়েছিল যে আইএসএফের এই প্রার্থীকে ভোটের মুখে দল চেঞ্জ করিয়ে দিয়ে দেখানোর চেষ্টা অভিষেকের উন্নয়নের জোয়ার অমক তমক বলে দেখো নন্দীগ্রামে মানে অভিষেকের হাত কীরকম শক্ত হচ্ছে অন্য পার্টি এবং যেটা ওনারা বলে থাকেন ভোট কাটোয়া, তারপরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার পার্টি, যারাই আর কি টিএমসির বিরুদ্ধে লড়ছেন বিজেপির বাইরে, তারা সবাই বিজেপির জন্য মানে লড়ছেন সেসব নেতারা বলে টিএমসি বলে না। তো এটাও সেই ক্ষেত্রে বলে টলে ওনাকে নিয়ে হয়তো একটা বাজার গরম করার চেষ্টাটা হচ্ছিল। কিন্তু আমার কাছে যেটা খবর দর্শক, ওই ব্যক্তি সাবে মিরাজ খান উনি খুব কঠোর এইসব বিষয়ে। যখন শেষের দিকে উনি মানে জোরাজুরি করছিলেন যে একটা সিটিং হোক, একটা বসা হোক, তাহলে আমি আমার দলের কাছে একটা বিরাট পাবো যে দেখো আমি বসাতে পেরেছি, তো উনি বললেন ঠিক আছে সেটা বসবো, কিন্তু আমার কাছে খবর বসেননি। মানে উনি যেহেতু এতটা মানে জোরাজুরি করছিলেন এবং টিচার যেহেতু একটা মানে মৌখিক পরিচিতি ইত্যাদি আছে, সেই জন্য ফোন কাটার সময় ওইভাবে ডিরেক্টলি হয়তো বলেননি যে না আমি বসবো না। উনি ওইভাবে বলে মানে এত চেপে ধরছেন, এত বলছেন একটু বসুন একটু কথা বলুন, তো সেই জন্যে উনি নাকি এই রকম ঠিক আছে বসবো বলে সেই মুহূর্তে ফোনটাকে কেটে অ্যাভয়েড করেছেন, কিন্তু উনি বসেননি। আর উনি বসার মতো লোক না, উনি মিষ্টি ভাবে বিষয়টাকে জাস্ট এড়িয়ে গেছেন, মিষ্টিভাবে বিষয়টাকে জাস্ট এড়িয়ে গেছেন। তো এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের অবস্থা। এখন সব ফোন হচ্ছে কোথায় হুমায়ুন কবিরের প্রার্থী, কোথায় নওশাদ সিদ্দিকের প্রার্থী, কোথাও বা মিম প্রার্থী, মানে যারাই মুসলিম ভোটে থাবা বসাতে পারেন সেই সব লোকেদেরকে ভাঙানোর জন্য এখন এইরকম ফোনাফুনি চলছে। বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, আমাদেরকে জিততে হবে, সুতরাং মুসলিম ভোটটা আমাদের সব চাই। তো বিজেপির ব্যাপারে মুসলমানদেরকে বলতে হবে যাতে করে আমরা সহজে সেই ভোটটা পাই এবং জিততে পারি, এই হচ্ছে প্রয়াস। কিন্তু সাবে মিরাজ খান খুব মানে আমি আপনাদেরকে এনার একটা বক্তব্য একদিন একটা ভিডিও আকারে দেখিয়েছিলাম, ইনি খুব কঠোর মানুষ এইসব ক্ষেত্রে। ফলে ইনি মানে এতটা এইরকম না যে বললেন আর উনি চলে যাবেন সেটা না। ফলে সিটিং এটা কিন্তু কদিন আগে নমিনেশনের ওই সময়টাই, তখনকার মানে কল রেকর্ড যেটা জানতে পারছি। তো উনি কিন্তু আজ পর্যন্ত বসেননি, বসতে চানও না, এবং উনি যে লড়াই ওখানে দিচ্ছেন লড়াইটা জোর কদমে দেওয়ার চেষ্টা করছেন। আর আমি দর্শক যেটা দেখছিলাম, নওশাদ সিদ্দিকী কদিন আগে ওখানে গিয়েছিলেন, ওখানে দেখলাম যে প্রচুর লোকজন, এই হচ্ছে দেখুন নওশাদ সিদ্দিকী উনি ওখানে গিয়েছিলেন, প্রচুর লোকজন ওখানে হয়েছে, যেখানে মিটিং করেন দাঁড়ান সেখানেও প্রচুর লোকজন, মানে মুসলিম, বিশেষ করে মুসলিম যে অংশটা তারা কিন্তু এই সাবে মিরাজ খানের দিকে একেবারে ঝুঁকে আছেন। আর সেই জন্যই আরও চিন্তা বেড়েছে টিএমসির, যে আগেরবার তো মমতা ব্যানার্জি ওখানে লড়তে গিয়েছিলেন, তো মুসলিম ভোট ব্যাঙ্কে থাবা বসানোর মতো সেরকম দল ছিল না, বামেরা লড়তে গেছিল বটে, কিন্তু এইরকম সেন্টিমেন্ট তারা তৈরি করতে পারেনি। তো এখন নওশাদ সিদ্দিকীর দল ওখানে লড়ছে এবার, এবং সাবে মিরাজ খান তার একটা নিজস্ব ফ্যান ফলোয়ার বলছিলেন না, ওনারা ওখানে আছে। তো এবার তো তাহলে মানে গোহারা হেরে যাবে দলটা। শুভেন্দুকে হারানোর জন্য আমরা এত কিছু বলছি, অমক তমক, তার দল থেকে লোক ভাঙিয়ে নিয়ে এলাম, তার ডান হাত বাঁ হাত বললাম, আর যদি একেবারে গোহারা হেরে যান মানে পবিত্র কর, তাহলে কি মুখ দেখাবো। সেই জন্য এখন মানে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। এর আগেও ম্যানেজ করার চেষ্টা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 21-এর ভোটের সময় মমতা ব্যানার্জি বিজেপির এক নেতাকে কীভাবে ফোন করে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, প্রলয় পাল, নিশ্চয় মনে আছে। তো এবার আইএসএফের প্রার্থী সাবে মিরাজ খানকে এরকম ভাঙানোর চেষ্টা হয়েছে, কিন্তু হবে না। আর ওখানে মুসলিম যে ভোট ব্যাংক সেটা একেবারেই তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এবার মানে কি বলবো, খুব খারাপ অবস্থা। তৃণমূল কংগ্রেস এবার কিন্তু যে ভোটটা মমতা ব্যানার্জির আমলে পেয়েছিল মুসলিম সেকশন থেকে, এবার কিন্তু সেটাও হবে না। তার অন্যতম কারণ হচ্ছে যেটা ওখানে বলছেন অনেকে, কাকে প্রার্থী করেছেন পবিত্র কর, যিনি তো নমিনেশনের আগেও তো এতে ছিলেন, মানে প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত তো তিনি বিজেপি করেছেন, এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে মুসলিম সেকশনে, তাকে প্রার্থী করেছেন, আর আমাদেরকে বলছেন ভোট দিতে, ও হবে না। ফলে মুসলমানরা এমনিতেই টিএমসির প্রার্থীর ব্যাপারে ক্ষিপ্ত হয়ে আছেন। তো হয়তো নেতারাও বুঝছেন খুবই, আবার এদিকে যদি আইএসএফ একটা বিরাট থাবা বসিয়ে দেয় তাহলে কি হবে, হয়তো সেই জন্যে মানে ব্যাপারটা আর কি যদি একটু ম্যানেজ করা যায় সেই চেষ্টাটা হয়েছে, কিন্তু ব্যর্থ চেষ্টা অনেক রকম করছে। হুমায়ুনকে বেকায়দায় ফেলা, একে তাকে মিমকে বেকায়দায় ফেলা, যারা মুসলিম, এবং নওশাদ সিদ্দিকী সাহেবকেও বেকায়দায় ফেলা, চেষ্টা এরা বহুদিন ধরেই করে যাচ্ছে, এখনও হয়তো
চলছে, কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে। এই যে শুনলেন না, নেতা মনসুর নিজেই বলছেন আমরা জানি এই দলটা কেমন, এই মুসলমানদের জন্য কতটা সে আমরা জানি, আমরা আছি তো আমরা জানি। দলে থেকেও তারা বুঝছেন, যারা সাধারণ মানুষ তারাও দেখছেন, চিনছেন, বুঝছেন। ফলে আর কতদিন বোকা বানিয়ে চলবেন? হ্যাঁ, ডাকলেই চলে আসবেন? হ্যাঁ, ডাকলেই চলে আসবেন না? যে কেউ ভাবছেন ডাকলেই চলে আসবেন না? আর এই সবে মিরাজকে কম করা হয়েছে? উনি একটা সময় এমনি ছিলেন, আইএসএফ এসব করতেন না, তো ওনাকে তো ফাঁসানো হয়েছিল মাঝখানটাতে, জেল খাটানো পর্যন্ত হয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে ওনার নামে অ্যাটেম্প্ট মার্ডার কী সব দিয়ে দেওয়া হয়েছিল এইসব তৃণমূল কংগ্রেসের লোকেরা। এমনকি মনসুরের নাম ফামও শুনছিলাম সেই সময় এই ষড়যন্ত্রের মধ্যে। আবার যখন ভোট চলে এসছে, এখন দেখছেন মানে বেহাল অবস্থা, কি হবে রেজাল্ট। এখন আবার ওনাকে নানানভাবে লোভ দেখানো হচ্ছে, আপনার সব সমস্যা মিটে যাবে, যা যা আপনার ডিমান্ড সব আগে পূরণ হবে, তারপর আপনার একেবারে সব মাটির মানুষ হয়ে গেছেন সব, মাটির মানুষের লোকেরা সব মাটির মানুষ হয়ে গেছেন, সব ওনারা পূরণ করে দেবেন। শুধু চলে আসুন, একবার হুঁকুড়ি দিন, হ্যাঁ আসছি, ব্যাস সব ব্যবস্থা হয়ে যাবে। দলে এলে সব ব্যবস্থা হয়ে যাবে, আর দলে না এলে, দলের বিরুদ্ধে লড়লে বিজেপির দালাল অমক তমক বলে আর যত রকমভাবে আঁটা যায়, জীবনটাকে নষ্ট করা যায়, সেটা করা হবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুসলমানরা অনেকেই বুঝতে শুরু করেছেন, তারাও যারা যে দল পছন্দ করছেন তারা সেখানে যাচ্ছেন। বিজেপিকে সবাই যে সমর্থন করছেন তা না, তার বাইরে অনেক দল আছে, এই সব দলও আছে, সেদিকে চলে যাচ্ছেন। সবারই একটাই বক্তব্য দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো দল করতে পারি, কিন্তু তৃণমূল কংগ্রেস করব না, নো ভোট টু টিএমসি, এটা বলছেন অনেকে। তো দর্শক বুঝছেন কি অবস্থা, কীরকম দেউলিয়াপনা তৃণমূল কংগ্রেসের, যে যিনি প্রার্থী হিসেবে ঘোষিত হয়ে গেছেন তাকে পর্যন্ত ভাঙানোর চেষ্টা হয়েছে, বৃথা চেষ্টা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।